প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গোল্ড কোচিং এ স্বাগতম। এখন আমরা ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং 2026 সালের যে নতুন সিলেবাস, এটার চ্যাপ্টার 2 এর ট্রানজাকশনের চুলচেরা বিশ্লেষণ আমরা করবো। আমাদের যে প্রবলেম গুলো দেওয়া আছে সৃজনশীলে, 1 বাই 1 আমরা একটা সলিউশন করবো। আজকে আমরা 3 নাম্বার প্রবলেমটা সলভ করবো। চলো যাই দেখি প্রবলেমে কি আছে। প্রবলেমটা আছে আমাদের হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী 2026 সালের চ্যাপ্টার 2। সেখানে আছে লেনদেন, পেজ নাম্বার 24, সৃজনশীল কোশ্চেন। আমরা দেখি কোশ্চেনটা পড়ি এবারে। লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া মে মাসের 2 তারিখে 2025-25-এ তার আইন ব্যবসা চালু করেন। প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ: মে 2 তারিখ আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। মে 4 অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000। মে 8 ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 24,000। মে 12 মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 90,000 টাকা। মে 16 অফিস কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো 10,000 টাকা। মে 25 ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লাখ টাকা। মে 27 মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। মে 30 বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে। ক নম্বরে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণের পরিমাণ নির্ণয় করো। মে মাসের 8, 12, 25 ও 30 তারিখের লেনদেন দ্বারা সমীকরণের প্রভাব দেখা। তাহলে আমরা এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে, আমরা প্রত্যেকটা আইটেম গুলো আর একবার একটু দেখে আসি সলিউশন করার পূর্বে আর একটু ডিপে যায়। মে মাসের 2 তারিখে 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, তার মানে কি মূলধন হিসাবে উনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, ব্যবসায় নিয়ে আসলেন। মূলধন আনলে পারা নগদ টাকা ব্যবসা শুরু হলো, তাহলে নগদ টাকা ব্যবসার কাছে চলে আসলো। কত টাকা? 1 লাখ টাকা। তাহলে নগদ 1 লাখ টাকা বাড়লো। টাকাটা কে দিল? মালিক দিল। তাহলে এটা মূলধন হিসাবে আসবে, মালিকানা সত্ত্বে 1 লাখ টাকা বাড়বে। আচ্ছা, মে মাসের 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ করা হলো। অফিস ভাড়া পরিশোধ করলে কি হলো? নগদ টাকা পরিশোধ করছে, তো নিশ্চয়ই ক্যাশ টাকা কমে যাবে, নগদ টাকা 18,000 কমে যাবে। আর কি হবে? এইটা যেহেতু ভাড়া পরিশোধ, এটা খরচ, খরচ করলে মালিকের টাকা কমে যাবে, মালিকের মালিকানা সত্ত্ব কমে যাবে, এটা খরচ মাইনাস করতে হবে। তাহলে মালিকানা সত্ত্ব থেকে 18,000 টাকা কমে যাবে, ক্যাশ থেকে 18,000 টাকা কমে যাবে। এবার ধারে সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। যখন 40,000 টাকার সরঞ্জাম ক্রয় করলো, এটা একটা সম্পদ, তাহলে সম্পদ 40,000 টাকা বেড়ে গেল। আর কি বাড়লো? দায় বাড়লো। ধারে কিনেছে, তাহলে প্রদেয় হিসাব 40,000 টাকা বাড়লো। এখানে কিন্তু মালিকানাতে কোনো কিন্তু প্রভাব পড়তেছে না। এখানে ঋণ বাড়লো, দায় বাড়লো অ্যাকচুয়ালি। দায় প্রদেয় বিল হিসাব বাড়লো 40,000। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। নগদে আইনি সেবা দেওয়া মানে এটা আয় হয়েছে, কোন যেহেতু আইন ব্যবসা, আইন সেবার এখান থেকে আয় হয়েছে 90,000 টাকা। আয় হলে কি হবে? আয় হলে মালিকের টাকাটা বৃদ্ধি পাবে, তাহলে মালিকানা সত্ত্বে 90,000 টাকা বাড়বে। আর ক্যাশে নগদ টাকাও বাড়বে 90,000 টাকা। অফিস কর্মচারীদের বেতন পরিশোধ ব্যয়, তাহলে ক্যাশ 10,000 টাকা কমে যাবে, নগদ টাকায় দিয়েছে যেহেতু। কিছু না বলা থাকলে বুঝতে হবে নগদ টাকায় দিয়েছে। 10,000 টাকা ক্যাশ কমে যাবে। আর কি কমবে? মালিকানা সত্ত্ব কমে যাবে 10,000, কারণ খরচ এটা। এবার ব্যাংক ঋণ নেওয়া হলো 1 লাখ। তো ব্যাংক ঋণ নিলে নগদ টাকা ব্যবসায় আসলো, তাহলে নগদ টাকা 1 লাখ বেড়ে যাবে। আবার ঋণও বেড়ে যাবে, দায় এটা, ঋণ বেড়ে যাবে, ব্যাংক ঋণ 1 লাখ। মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। এটা ধারে, ধারে মানে কি? নগদ টাকা আসে নাই, তাহলে প্রাপ্য বিল তৈরি হলো, অর্থাৎ এই টাকাটা আমরা পরে পাবো, এখনো পাই নাই। তাহলে আমার আয় বাড়লো ঠিকই 60,000 টাকা, মালিকের টাকা বেড়ে যাবে 60,000। আর অন্যদিকে আমাদের ক্যাশ না বেড়ে বাড়বে হচ্ছে প্রাপ্য বিল হিসাবে, এটা সম্পদ। মে 30 বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তাহলে কি হবে? নগদ যেহেতু মূল্য পরিশোধ করা হলো, নগদ টাকা কমে যাবে, ক্যাশ টাকা, তাহলে 30,000 টাকা ক্যাশ মাইনাস হবে। আর একটা কি হবে? এটা কিন্তু আগে যখন কেনা হয়েছিল, এই যে মে মাসের 8 তারিখে 40,000 টাকা, তখন কি সৃষ্টি হয়েছিল?
তখন আমাদের দায় সৃষ্টি হয়েছিল 40,000 টাকার প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাবে এখন 30,000 টাকা কমে যাবে, কারণ ওর বিপরীতে আমরা 30,000 টাকা পেমেন্ট করে দিলাম। তাহলে এখন, তাহলে ক নাম্বারে বলতেছে যে অপরিশোধিত মূল্য কত সেবা সরঞ্জামের। তাহলে সেবা সরঞ্জাম কিনেছিল 40,000 টাকা বাকিতে, এখন 30,000 টাকা 30 তারিখে এসে পরিশোধ করে দিয়েছে। তাহলে এখন কত হবে? তাহলে তার 10,000 টাকা এখনো পাওনা আছে, এখন প্রদেয় প্রদান করতে হবে প্রদেয় হিসাবে। তাহলে ব্যালেন্স থাকবে 30,000 টাকা। আমরা একটু দেখি। তাহলে সেবা সমাবর্তন মূলধন মেয়ের 8 তারিখে ধারের সেবা পর্যায়ে 40,000 টাকা সম্পূর্ণ মূল্য অপরিশোধিত, এখানে কোনো মূল্য পরিশোধ করা হয়নি। মেয়ের 30 তারিখে আসে বাকিতে ক্রয় সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো 30,000 টাকা। তাহলে আংশিক পরিশোধ করা হলো 40 থেকে 30 গেল, তাহলে এখনো অপরিশোধিত থাকলো 10,000। এটাই চেয়েছে আমাদের প্রবলেমে, যে অপরিশোধিত মূল্যগত সেবা শুল্ক। তাহলে আমরা পেয়ে গেলাম 10,000 টাকা। আচ্ছা, কতে বলছে যে আসলে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এটা দেখি, আমরা যেহেতু প্রবলেম গুলো অলরেডি আলোচনা করে আসছি, এখান থেকে দেখলে বুঝতে হবে। মে মাসের 2 তারিখে ব্যবসায় মূলধন আনয়ন করা হলো 1 লাখ, তাহলে মালিকানা সত্ত্বে 1 লাখ টাকা বাড়লো। 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000, তাহলে এটা মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত, মালিকানা সত্ত্ব কমে গেল 18,000। আচ্ছা, এরপরে কি ছিল? আমরা যদি লেনদেন দেখি, 2, 4, 8, এরপরে ছিল 8 ছিল কি ধারে সরঞ্জাম ক্রয়। তাহলে সরঞ্জাম ক্রয় এটা কিন্তু মালিকানার সাথে কোনো ইফেক্ট করতেছে না, সম্পদ বাড়তেছে আর প্রদেয় হিসাব দায় বাড়তেছে। এটা যে ধারে ক্রয় করা হয়েছে, মালিকের টাকা থেকে ক্রয় করা হয়নি। আচ্ছা, তাহলে এখানে কি হলো? ওইটা এখানে আসবে না আমাদের বিবেচনা বিষয়ের মধ্যে। তাহলে 12 তারিখে, 8 তারিখটা মিস আসবে না এই হিসাবে। 12 তারিখে কি হলো? নগদে আইনি সেবা প্রদান করলো, তাহলে আয় বেড়ে গেল। আয় বাড়লে পরে মালিকানা সত্ত্ব 90,000 বাড়বে। মে 16 তারিখে বেতন পরিশোধ করা হলো 10,000 টাকা। বেতন 10,000 টাকা পরিশোধ করলো, তার মানে মালিকের টাকা 10,000 কমে যাবে। মে 27 তারিখে ধারে আইনি সেবা প্রদান করা হলো 60,000। নগদে করুক আর ধারে করুক, আইনি সেবা দিয়েছে মানে আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা মালিকের টাকা 60,000 বাড়বে। তাহলে টোটাল আমরা যোগ বিয়োগ করলে এই 1 লাখ থেকে 18 মাইনাস 90 প্লাস 10 মাইনাস 60 প্লাস করলে 2,22,000। তার মানে এই 2,22,000 টাকা হলো এখন, 2,22,000 টাকা হলো মালিকানা সত্ত্বের পরিবর্তনের পরিমাণ, যেহেতু আমাদের ফ নাম্বার এখানে এটাই বলছে। তাহলে আমরা এখানে 31 নাম্বার এটা কেন বাদ দিয়েছি মালিকানা সত্ত্বের হিসাবের মধ্যে? কারণ এটা মালিকানা সত্ত্বের সাথে সম্পৃক্ত নেই, এটা সম্পর্ক হলো সম্পদের সাথে। প্রাপ্য হিসেবে প্রদেয় হিসাব ছিল, ওইটা এখন ক্যাশের মাধ্যমে এটা পরিশোধ করা হবে, এটা মালিকানার সত্ত্বের সাথে কোনো ইফেক্ট করবে না। তো এই ছিল ক আর খ। এবার ক নাম্বারটা বলতেছে যে নির্দিষ্ট কয়টা তারিখের লেনদেনের সমীকরণের উপর প্রভাব দেখাবে। চলো আমরা একটু এটা একটু এক্সেল শিটে করলে ভালো হয়, এই জন্য আমি এক্সেল শিট ব্যবহার করছি। এটা দেখাই আমরা এক্সেল শিটটা, তাহলে পরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে আমরা যদি তোমাদের খেয়াল থাকে যে মেয়ের 8 তারিখে কি করা হয়েছে, 4টা তারিখের লেনদেনের কথা আমাদেরকে বলতে হচ্ছে, 8, 12, 25, 30। 8, 12, 25, 30। তাহলে 8 তারিখে কি ঘটেছিল? 8 তারিখে ঘটেছিল হচ্ছে সেবা সরঞ্জাম ক্রয়। তাহলে সেবা সরঞ্জাম ক্রয় করছে যে সম্পদ 40,000 টাকা বাড়ছিল, আর এই যে দায় দায় বাড়ছিল 40,000। এখানে দেখো মালিকানা সত্ত্বে এটা কিন্তু কিন্তু কোনো প্রভাব নাই এর, এই লেনদেনে মালিকানা সত্ত্বের উপরে কোনো প্রভাব নাই। অ্যাসেট সাইডে সেবা সরঞ্জাম বাড়লো, আর লাইবিলিটি সাইডে এসে মালিকানা সত্ত্ব বাড়লো না, বাড়লো হচ্ছে এই দায় প্রদেয় প্রদেয় হিসেবে। 12 তারিখে 90,000 টাকা কি হলো? আইনি সেবা প্রদান করা হলো। এই যে নগদ টাকা 90,000 টাকা আসলো, আর 90,000 টাকা মালিকের, এটা যেহেতু আয় মালিকের বাড়বে। মে মাসের 25 তারিখে কি করা হয়েছে? ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। ঋণ নেওয়া হলে কি হবে? নগদ টাকা বাড়বে, 1 লাখ টাকা নগদের যোগ হলো, আর 1 লাখ টাকা ব্যাংক ঋণ বাড়লো। এটা মালিকের সাথে কোনো আনটাচ, মালিকের সত্ত্বের সাথে এটা আনটাচ। মেয়ের 25 তারিখে কি করা হলো? 30,000 টাকা পরিশোধ করা হলো। 30,000 টাকা, ও সরি, মেয়ের ওটা 30 তারিখ, মেয়ের 30 তারিখ, এখানে তারিখটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মে 25 তো আমরা বললাম অলরেডি, এটা হলো মে 30। মে 30 তারিখে কি করা হলো? 30,000 টাকা
ওই ধারে যে মেশিন সরঞ্জাম কিনেছিল সেটা পরিশোধ করলো ওর বিলটা। তাহলে বিল করলে, পরিশোধ করলে কি হবে, নগদ টাকা 30,000 টাকা কমে গেল, মাইনাস হয়ে গেল। আর প্রদেয় হিসাবে 30,000 টাকা মাইনাস হয়ে গেল, তাহলে এখানে প্রদেয় হিসাব থাকলো 10,000। এটাই কিন্তু পাওনা, ওই যে ইয়ার পাওনা, ধারে প্রায় এখনো অবশিষ্ট 10,000 টাকা কিন্তু পাবে। তাহলে ক্যাশ থাকলো 1,60,000 টাকা অ্যাসেট সাইডে, আর সম্পদ থাকলো সেবা সরঞ্জাম 40, এই মিলে 2 লাখ। আর রাইট সাইডে প্রদেয় হিসাবে থাকলো 10,000, মেশিনের টাকা, সেবা সরঞ্জামের টাকা এখনো 10,000 পাবে। আর ব্যাংকের ঋণ নেওয়া হয়েছে 1 লাখ, এই 1,10,000, আর মালিকের টাকা আছে 90,000। মালিকের টাকা 90, এই 2 লাখ। তাহলে দুই পাশে আমাদের মিলে গেল। সবসময় মনে রাখবো যে প্রত্যেকটা লেনদেনে যেহেতু দুইটা পক্ষ আমরা লিপিবদ্ধ করি, ডেবিট এবং ক্রেডিট, এই জন্য দুই পাশটা সবসময় সমান হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও ভুল আছে। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 2 এর সৃজনশীল প্রশ্ন 3 নাম্বারটার সলিউশন। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কিছু স্পেসিফিক চাহিদা থাকে, বুঝতে অসুবিধা থাকে, নির্দ্বিধায় তোমরা আমাকে রিচ করবা, কমেন্ট করবা। এবং যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এই আশা তোমাদের প্রতি থাকলো। এবং আমার ভিডিওগুলো যদি তোমরা না টেনে A to Z শোনো, আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই ভালো মতো বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।